তো মাস্টার ক্লাস ইজ এ ভেরি হেভি ওয়ার্ড, বাট আই হোপ যে যেই সেশনটা আমরা করব এই সেশনটা আমি এমনভাবে অ্যারেঞ্জ করেছি যেন যারা 5 বছর বিজনেস করছে তাদেরও কাজে লাগে, যারা 3 মাস বিজনেস করছে তাদেরও কাজে লাগে। এবং এই এক্সারসাইজটা আসলে ধরেন আমরা যারাই বিজনেস করি এটা রেগুলার বেসিসে যদি করতে পারি তাহলে আর কি ইট হেল্পস। অ্যান্ড আইডিয়ালি হচ্ছে গিয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার রিভাইজ করলে তখন একটা মানে নিজের কাছে অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা গোছানোর মতন একটা জিনিস হয়। আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে গ্র্যাজুয়েট করি। গ্র্যাজুয়েশনের পরে আমি স্ট্যান্ডার্ড চার্টারে 2 বছর কর্পোরেট ব্যাংকিং করি। কর্পোরেট ব্যাংকিং করার পরে আমি তখন বড় বড় কোম্পানিদেরকে লোন দিতাম। তো বড় কোম্পানিদেরকে লোন দিতে দিতে আমার মনে হলো যে ছোট ছোট অনেক কোম্পানি ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে, এদের জন্য কেউ কিছুই করছে না। তখন আমি শপ আপ শুরু করলাম। তো শপ আপ দিয়ে শুরু হয়েছিল আমার যাত্রা। 5 বছর আমি শপ আপ চালাই। আমি যখন শপ আপ শুরু করি 3 জন মিলে একটা ঘরে শুরু করেছিলাম, যখন আমি ছেড়ে দিচ্ছি প্রায় 3000 লোক। তো ওই অধ্যায়টা শেষ করে আমি পড়তে যাই হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে গিয়ে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসে। ওখানে আমি যাই, ওখানে আমি 1 বছর এমবিএ করে আমি ফেরত আসি। আচ্ছা শিফাত, আমি একটু একটা জিনিস জানতে Sure, চাই। sure. সেটা হচ্ছে যে আপনি ব্যাংকার ছিলেন জীবনের শুরুতে, তো আপনি সেই ব্যাংকিং ছেড়ে দিয়ে হ্যাঁ। মানে বড় লোন যারা নেন তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে ছোট লোন যারা ছুঁড়ে ফেলি নাই, এত ডিসরেসপেক্টফুলি বলবো না, ছুঁড়ে ফেলি নাই। আচ্ছা তাদেরকে সরিয়ে দিয়ে হ্যাঁ। ছোট লোন যারা নিতে চান জি। তাদের জন্য কাজ করা শুরু করলেন। জি। কেন আপনি এই উদ্যোগটা নিলেন? মানে ব্যাংকার হিসেবে কোন জায়গাটা আপনার মনে হলো যে এই মানুষগুলো আসলে যে সাহায্য দরকার সেই সাহায্যটা পাচ্ছে না, মানে কোন জায়গায় ঘাটতিটা দেখলেন? তো আমি আসলে যেটা দেখতাম যে ধরেন আমাদের পোর্টফোলিওতে ন্যূনতম, আমি আসলে একটা ইনসিডেন্ট হয়েছিল আমার সাথে যে আমাদের লোনগুলোর সাইজ হচ্ছে গিয়ে 50 কোটি টাকা, 100 কোটি টাকা এরকম দেখতাম। তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে পার্সোনা একটা অ্যাপ্লিকেশন করেছিল লোনের জন্য। দ্য পার্সোনা উই অল গো টু, অ্যান্ড দে গট রিজেক্টেড। পার্সোনা তো যথেষ্ট ভালো একটা অর্গানাইজেশন, আমি জানি যে ওখানে প্রচুর উইমেন এমপ্লয়মেন্ট হচ্ছে, ওদের রেগুলার ফ্লো আছে, বাট আসলে ধরেন যেটা এক একটা অর্গানাইজেশনের এক একটা টিকিট সাইজ থাকে। তো ওই টিকিট সাইজটা আসলে আমাদের কর্পোরেট ব্যাংকিংয়ের জন্য প্রযোজ্য ছিল না, ওটা পরে মনে হয় এসএমই ব্যাংকিংয়ের কাছে দেওয়া হয়েছিল। বাট আই ফেল্ট যে আসলে এই বড় কোম্পানি আছে কয়টা আপু? 50টা। ওই 50টা ক্লায়েন্ট বেস থেকে বের হলেই তো আমার 5000 ক্লায়েন্ট বেস হয়ে যাচ্ছে। তো আসলে অনেক বুদ্ধিসাধ্য ছিল না, সেটাও আমি বলবো যে অনেক প্র্যাকটিক্যালও ছিলাম না। ছেড়ে দিয়েছে মাত্র 25 বছর বয়সে, তখন মাথায় অত বুদ্ধি নাই। কিছু সেটা থেকে নিশ্চয়ই আপনার মনে হয় যে না, এখন আপনি আপনাকে যে জায়গায় দেখতে পান নিশ্চয়ই সাকসেসফুল মনে হয়। সাকসেসফুল তো খুব সাবজেক্টিভ ব্যাপার, আমি তো জানি না ব্যাংকিং করলে আমি আরো ভালো করতে পারতাম নাকি। ওয়েল কিন্তু শপ আপ এন্ড দেন নাও আপনি এজ এ কনসালটেন্ট, মানে আমরা সবাই জানি যে হ্যাঁ। শিফাত ভেরি রিনাউন্ড ইন দিস। আই এম ভেরি গ্রেটফুল, যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই গ্রেটফুল। বাট আমার মূলত যে প্রশ্নটা আপনি করলেন যে কেন আমি বের হয়ে গেলাম, আমি বের হয়ে গেলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাংকগুলার মেট্রিক ঠিক নাই। আপনি যদি এখন লোকাল ব্যাংকগুলো দেখেন, যে ব্যক্তির 50 কোটি টাকা ডিফল্ট তাকে আরো 100 কোটি টাকা দিচ্ছে, কিন্তু ভাই যে 50 লাখ টাকা চাচ্ছে সে দিচ্ছে না। কিছু বললেন? এরকম আপনার কথা শুরু হতেই মানে আমার আমার কোশ্চেনের আনসার দেওয়া শুরু করেছেন আপনি, যেটার জন্য আমি আসলে নিজেই কথা বলতে চাইলাম। আমি নিজে একজন ফটোগ্রাফার, কিন্তু আমি মানে নিজের নানান কারণে আমি একটা বুটিক শুরু করেছি যাতে বাসায় থেকে কাজটা করতে পারি। তো আমার বাসায় একটা বুটিক আছে, কিন্তু আমি এটা 4-5 বছর ধরে আমি করছি। আমার ট্রেড লাইসেন্স হয়েছে 2 বছর হলো। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমার একটা ছোট্ট লোন, যে আমার কোটি টাকার দরকার নাই, কিন্তু ছোট্ট একটা লোন দরকার যেটা আমার কাজটা রানিং থাকবে। কারণ আমি যা সেল করছি তাই আমি ফ্ল্যাট ভাড়া দিচ্ছি, আমার চিকিৎসা, আমি ক্যান্সার সার্ভাইভার, আমার চলে যাচ্ছে সব। কিন্তু যে কোনো ব্যাংকে আমি যাই না কেন, যত আপনজন পরিচিতই থাক না কেন, আমার মেয়েও একজন ওয়ান ব্যাংকে ব্যাংকার, কিন্তু সেও আমাকে ব্যাংকের লোন 3 লাখ টাকাও দেয়নি। তো এটার জন্যই আসলে কথা বলতে চাইলাম যে ছোট্ট ক্ষুদ্র লোনও কি আমাদের জন্য আসলে হয় না। শোরুম নাই, শোরুম তো আমি দেওয়ার মতন আমার মানে ইচ্ছাও নাই, কিংবা আমার শক্তিও নাই শোরুম চালানোর মতন। এটাই আসলে আমাদের দেশে যদি আপনি দেখেন সেন্ট্রাল ব্যাংকের যে রেগুলেশন,
ব্যাংকগুলোকে আসলে রেগুলেশনের ভিতরেই অপারেট করতে হয়। তো ধরেন কিছু চেক লিস্ট আছে যেগুলো আসলে ব্যাংকগুলোর হাতে নাই, এটা আসলে সেন্ট্রাল ব্যাংক দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে আমাদের জন্যে ক্ষুদ্র লোন মানে মাইক্রো লোন একটা বেটার অপশন। একটা মাত্র ঝামেলা হচ্ছে কি যে মাইক্রো লোনের ইন্টারেস্ট রেটটা খুবই বেশি। আপনি ইন্টারেস্ট দিচ্ছেন 100 টাকায় 25 টাকা, তার মানে আপনার প্রফিট তো 40 টাকার নিচে হলে হবে না। এখন সেটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা এখন ধরেন যখন আমাদের লিগ্যাল সিস্টেমটা বেটার হবে তখন আসলে হবে, কারণ আসলে ব্যাংকও তো নিজের টাকা দেয় না আপু, ব্যাংক দেয় তাদের ডিপোজিটারদের টাকা। সেই টাকা তো আসলে ওকে কেয়ারফুলি দিতে হবে, এটা আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে রেগুলেশনটা আসলে ইজ নট কন্ডিউসিভ টু স্মল লোনস। একটা ব্যাংকের দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা লোন দিতে যা খরচ 1 কোটি টাকার লোন দিতে একই খরচ, তাহলে আপনি বলেন ও কোনটা দেবে? হ্যাঁ, তো এখানে আসলে তো হাহুতাশ করে লাভ নাই, আমাদের এইটা রিয়ালিটি, এই রিয়ালিটির ভিতরে কাজ করতে হবে। আমরা সলিউশন নিয়ে কথা বলতে পারি। সলিউশনটা হচ্ছে আপনি ব্যাংকের কাছে যাবেনই না, দরকারই নেই। আপনি আগে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের কাছে যান, আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে যান, আপনি এই যে আইপিডিসি এত বড় আয়োজন করেছে তাদের কাছে যান, যেয়ে দেখেন কি হয়। আমার মনে হয় আরও প্রশ্ন আছে, সেক্ষেত্রে কেউ যদি মানে আমার মনে হয় ঠিক শিফাত, কোন ধরনের প্রশ্ন আসলে আপনি বিভিন্ন জায়গায় যখন যান এই ধরনের কাজে কী ধরনের প্রশ্নের মুখোমুখি আসলে সবচেয়ে বেশি হন? আমার ধারণা সেক্ষেত্রে হয়তো ওনাদেরকে একটু সহযোগিতা করবে যে আসলে প্রশ্ন ফাইন্যান্সিং নিয়ে সবাই প্রশ্ন করে। তো এখন ফাইন্যান্সিংটা আসলে ডিপেন্ড করে আরও অনেকগুলা পারিপার্শ্বিক জিনিসের উপরে। আপনারা সবাই কি এই ওয়ার্কশিটটা পেয়েছেন? আচ্ছা, তো আমি যদি প্রথমে এই ওয়ার্কশিটের দিকে তাকাই, অনেক সময় যেটা হয় যে ধরেন একজন না লোনের জন্য এসেছে, কিন্তু যেটা আমি বললাম যে সবই আসলে অঙ্কের ব্যাপার। ব্যবসা যদি আমি করি 10 টাকা প্রফিট হলে সেই 10 টাকার ভিতরে আমাকে সব কিছু করতে হবে। তো ধরেন আমি লাভে যদি করি 100 টাকা 10 টাকা, তখন তো আমি 14% ইন্টারেস্টের লোনটা নিতে পারবো না। পারবো কি? নেওয়া উচিত হবে কি? উচিত হবে না কিন্তু। তো প্রথমে যেটা আমি সবাইকে বলি, সবাই আগে অঙ্কটা করেন যে আমার 100 টাকায় কত টাকা বাকি থাকে, এবং সেটার মধ্যে নিজের শ্রমটা ধরবেন। অনেকেই আমরা আছি না যে বিজনেস করছি কিন্তু নিজের স্যালারিটা তো ধরি না, ধরি কি? কিন্তু এটা কি ধরা উচিত? ধরা তো উচিত, বিকজ নাহলে আমি যে এই খাটনিটা করছি কেন করছি? সো আপনি দেখবেন এই যে ওয়ার্কশিটটা দিয়েছি, এই ওয়ার্কশিটটা আসলে খুব জেনেরিক। এটা বড় বিজনেস ছোট বিজনেস সবার জন্যই প্রযোজ্য। এটা ইজ আ ওয়ে টু লুক অ্যাট আমি এখন কি করছি, 5 বছর পরে আমি কি করতে চাই, অ্যান্ড অ্যালাইনিং মাই অ্যাকশনস অ্যাজ পার ওই গোলটা। তো প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা করেছি সেটা হচ্ছে আমি ব্যবসাটা করি কেন? এক একজন কিন্তু এক এক কারণে ব্যবসা করে। কেউ কেউ প্রেস্টিজের কারণে করে, কেউ কেউ পয়সার কারণে করে, কেউ কেউ প্যাশন থেকে করে, যে আমার এখান থেকে আসলে টাকা পয়সার দরকার নাই, আমার অনেক ফলোয়ারেরও দরকার নেই, কিন্তু আমি এই কাজটা করে যেতে চাই। তো ওই অ্যাওয়ারনেসটা দরকার যে আমি কেন এটা করতে চাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে আজকে যদি আমি 100 টাকার রেভিনিউ করি, তাহলে 5 বছর পরে আমার কত টাকার রেভিনিউ হওয়া উচিত। এখানে কোনো রাইট রং নাই, আমাদের যেটা অ্যাম্বিশন সেভাবে আমরা করব। তারপরে হচ্ছে গিয়ে আমার এখনকার টিম সাইজ কি। আমি যদি আজকে 1 কোটি টাকার ব্যবসা করি, 5 বছর পরে যদি আমি স্বপ্ন দেখি 50 কোটি টাকার ব্যবসা করব, সার্টেনলি আমার টিমটাকে বড় করতে হবে। টিম বড় হবে মানে কি, স্যালারি বড় হবে, ইনভেন্টরি বড় হবে, সব বড় হবে। তো ওই হিসাবটা করতে হবে যে ঠিক আছে তাহলে মজুদ কত লাগবে, ইনভেন্টরি কত লাগবে, স্যালারি কত লাগবে, এবং সেটা আমি কিভাবে ফাইন্যান্স করব। তো আমি ওভাবে গুছিয়েছি। কোয়েশ্চেনগুলো দেখে আপনারা মনে মনে দেখেন যে কোথায় আপনাদের বেঁধে যাচ্ছে। আসলে আমাদের বিজনেস গ্রোথ ফাইন্যান্সিংটা 2-3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আমি কত ফাস্ট গ্রো করতে চাই। আমি যদি চাই যে প্রতি বছর আমার ডাবল হবে, প্রাণ যেরকম করছে, আজকে একটা ফ্যাক্টরি, কালকে 5টা ফ্যাক্টরি, পরশুদিন 10টা ফ্যাক্টরি, সেরকম হলে ওকে এক্সটার্নাল ফাইন্যান্সিং নিতে হবে। কিন্তু কেউ যদি ঠিক করে যে না আমি আসলে অনেক তাড়াতাড়ি বড় হব না, আমার যদি 100 টাকা আজকে হয় 10 টাকা লাভ হয়, আমি 110 টাকা খাটাই 10% করে গ্রো করব এভরি ইয়ার, তাহলে সেটা সেভাবে হবে। ফাইন্যান্সিংটাও আসলে ডিপেন্ড করে যে আপনি কিভাবে কত ফাস্ট আপনি গ্রো করতে চান, অ্যান্ড অবশ্যই আপনার লাভ কত থাকে। যেটা আমি বললাম, আমার ব্যবসায় যদি লাভ থাকে 5%, তাহলে 25% এমএফআই লোন নিয়ে আমার পোষাবে না। কিন্তু আমার ব্যবসায় যদি লাভ থাকে 40%, অবশ্যই আমি 25%টা নিতে পারি, বিকজ তাহলে তো আমি কিস্তি দেওয়ার পরেও আমার হাতে অনেক কিছু থাকবে, তাই না? সো আপনারা একটু দেখেন, আপনারা দেখেন যে আপনাদের কোথায় মনে হচ্ছে যে প্রশ্নটা ঠিক নাই,
অথবা কোথায় হিকআপ হচ্ছে বা কোথায় একটু কথা বললে আপনাদের নিজেদের একটু ক্ল্যারিটি আসবে, সো এরপরে আমরা কনভারসেশন চালিয়ে যেতে পারি। শিফাত, সাধারণত লাইক আমি তো উদ্যোক্তা, আমি যেমন বুঝি না, যেমন আমি সারা জীবন সাংবাদিকতা করেছি, সো যখন আমি আসলে একজন উদ্যোক্তা হলাম আমি ঠিক জানি না যে আমি আসলে কার কাছে প্রোডাক্টটা বিক্রি করতে চাই, আমি কোন ক্লাসের কাছে বিক্রি করব, আমার প্রোডাক্টের যে মান সেই মানটার ক্লাস আসলে কি, এটাকে আসলে প্রোডাক্ট তৈরি করার আগে আমাকে ভাবতে হবে, মানে আমার সেই শ্রেণী নির্ধারণ করতে হবে বা আমার ক্লায়েন্ট গ্রুপ নির্ধারণ করতে হবে, নাকি আমি করার পর সেটা ঠিক করব কোনটা, মানে আমার ক্লায়েন্ট গ্রুপ কারা সেটা আমি আসলে কিভাবে ডিফাইন করব? আসলে জেনারেলি মানুষ যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিংটা আগে করে, বাট ঠিক আছে প্ল্যানটা আগে হলো, অনেক সময় আমাদের বাস্তবতার সাথে প্ল্যানের কোনো সম্পর্ক থাকে না। আপনি ধরেন লঞ্চ করলেন মধ্যবিত্তদের জন্য, কিন্তু তারপরে দেখলেন যে আপনাদের মধ্যবিত্ততে অতনের ডিমান্ড নেই, আপনাদের ডিমান্ডটা আসতেছে আরও উপরের ক্লাস থেকে। তখন যেটা করতে হয়, বিজনেস স্ট্র্যাটেজিটাও সেভাবে করতে হয়। প্রথমেই কি করতে হবে, যদি আমার মধ্যবিত্তে 50টা বিক্রি হয় তাহলে আমার উচ্চবিত্ততে দেখা যাচ্ছে বিক্রির ভলিউমটা কমে যাবে, কারণ যত যত এলিট তত তো কম, মানে উচ্চবিত্ত 10 জন থাকলে মধ্যবিত্ত 50 জন। তো প্রথমেই যেটা করতে হবে, আমাকে টার্গেটটা ঠিক করে নিতে হবে। আমার টার্গেট যদি থাকতো যে আমি 50টা বিক্রি করব, দেখা যাবে আমাকে সেটা কমিয়ে আনতে হবে, যে 50টা এখন আর হবে না, কারণ ওই পপুলেশনটাই নেই, মার্কেটটাই আর অনেক ছোট। তখন আমাকে বলতে হবে ঠিক আছে আমি 10টা বিক্রি করব, অ্যান্ড দেন আমাকে সব কিছু গোছাতে হবে ওই 10টা বিক্রির জন্য। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, মানে ধরেন অনেকেই আমরা যেটা করি, আমরা আসলে টাকা পয়সার হিসাবটা করি না, এবং পার্সোনালি আমি মনে করি না যে টাকার জন্য ব্যবসা, আমি মনে করি না সেটা। কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা লাইন পড়েছিলাম একটা বইতে, আমার মনে আছে, যে ব্যবসার জন্য টাকা যা, শরীরের জন্য ব্লাড তা। আমরা কেউ মানে ব্লাডের জন্য বাঁচি না, কিন্তু বাঁচতে হইলে ব্লাডটা লাগে। না হচ্ছে না, আমাদের মানসিক একটা যোগাযোগও হচ্ছে, ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তারপরে এই যে সেশনগুলো যে চলছে, সে প্রত্যেকটা সেশনই আমাদেরকে উপকৃত করছে নানাভাবে। যেটাই করতে যাচ্ছেন সবার আগে একটু অঙ্কটা করেন, যে আমি 1 টাকা দিয়ে কিনে 1 টাকা লেবার কস্ট অ্যাড করে নিজের শ্রম অ্যাড করে লাভ কত থাকতেছে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস মজার মনে হয় যে নিজের শ্রমটা যখন অ্যাড করছি অনেকেই মনে করেন যে ওইটাই তো লাভ, মানে আমার শ্রমের মূল্যটা আমি হতে পারে, সমস্যা অনেকে নেই, কিন্তু তাই করেন, কিন্তু হতে পারে। এটা কি আসলে ঠিক যে আমার যে শ্রম, আমার মেধার যে শ্রম, আমার শারীরিক যে শ্রম, এটার মূল্য নির্ধারণ করেন না? না, এখন হচ্ছে কি এটা স্যাটিসফ্যাকশনের উপরে। কেউ যদি মনে করে যে আমার এটা আমার লাভ, সেটা লাভ, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জিনিসটা নিয়ে অ্যাওয়্যার হতে হবে, এটা জানতে হবে যে আচ্ছা আমি আমার স্যালারি 50,000 টাকা ধরতেছি, কেউ আপনাকে বলতেছে না না আপনাকে স্যালারি 1.5 লাখ টাকা হইতে হবে, না, হয়তো আপনি পাবেন, আপনি বাইরে গেলে 1.5 লাখ টাকা পাবেন, আপনি বাসায় বসে 50,000 আর্ন করছেন, মেবি ইটস গুড ফর ইউ, আপনি বাসায় বসে 50,000 টাকা আপনার জন্য বেটার। মানে লক্ষ্য নিয়ে আসে না, মেইনলি হচ্ছে যে আমি আসলে এই কাজটা করব এবং এটাকে ধরে রাখবো, এটাকে আমি একটা বড় ব্যবসায় পরিণত করব, এরকম কোনো চিন্তা ভাবনা থেকে আসে না। হঠাৎ করে দেখছে যে সবাই করছে, আমি একটু করি দেখি কেমন লাগে, এবং আমার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে মার্কেটে, আমি এটা এটা এখান থেকে এনে সেল করলে বোধহয় আমি একটা প্রফিট করতে পারবো। কিন্তু ফাইনালি কিন্তু আসলে কি হয় যে নিজের যদি সেই জায়গাতে দক্ষতা না থাকে তখন কিন্তু সে 2 দিন পর এমনিতে ঝরে যায়। তো আমার কাছে মনে হয় যে এখানে অনেক নতুন উদ্যোক্তা আছে, আমি সবসময় নতুন ওদেরকে বলি যে আসলে তুমি তোমার লক্ষ্য স্থির করে এই জায়গাটাতে আসো, লক্ষ্য স্থির করে আসতে হয়। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমিও ছোট একটা মানুষ ছিলাম, তো লক্ষ্যটা স্থির ছিল এবং সেই পথ ধরে ধরেই এগোনো। তো আমার কাছে, আমি লিপি আপার কাছ থেকে আবার শিফাতের কাছে ফিরি। শিফাত, এখন যাদের সাথে আপনি কাজ করছেন, আপনি এই ডেডিকেশনটা কতজনের মাঝে দেখেন যে আমি আসলে শুধু আচ্ছা কিছু একটা করবো এই জন্য আসলাম, নাকি আসলেই তারা কিছু একটা করতে চান, দে আর ভেরি ফোকাসড? আমার কাছে মনে হয় যে সবাই আসলে কিছু একটা করতে চান, কারণ আসলে বিজনেসটা করাটা একটা ইজি না, সব থেকে ইজি হচ্ছে কিছু না করা আর ঘ্যান ঘ্যান করা, এ আমাকে এটা দিল না, সে আমাকে এটা দিল না। তো ধরেন অনেক লক্ষ্য স্থির করে আসে নাই, নো প্রবলেম, শুরু তো করেছে, এটাকে আমি সবসময় সাধুবাদ দিই। এখন যেটা হয় যে শুরু করার পরে আসলে আপু গাইডেন্সটা দেওয়াটা, এটাও একটা ব্যাপার। অনেকেই দেখবেন কোনো প্ল্যান করে নাই, শুরু করে দিয়েছে, খুব ভালো গাইডেন্স পেয়ে খুব ভালো করে ফেলেছে। আবার অনেকে দেখা যাচ্ছে
অনেক লক্ষ্য নিয়ে শুরু করলো কিন্তু গাইডেন্সটা পেলো না, তখন খারাপ করলো। হ্যাঁ, তো এখন যে আমি মনে করি যে শুরুটা করে দেওয়াটাই একটা অনেক বড় রেসপেক্টের ব্যাপার। এরপরে রাইট মানুষকে দিতে হবে। যেরকম ধরেন, ঠিক আছে আমার প্রোডাক্ট নিয়ে আইডিয়া নাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ভালো বুঝি। আচ্ছা, এটাও হতে পারে যে আমার মার্কেটিংয়ের আইডিয়া নাই কিন্তু আমি সোর্সিংটা খুব ভালো বুঝি, অথবা আমার কিছুই নাই কিন্তু আমি পার্টনার খুব ভালো পিক করি। অনেক কিছুই হতে পারে। কিন্তু একজনকে দরকার যে আপনাকে গাইড করবে, তো আপনি কি তাকে খুঁজে পেয়েছেন বা খুঁজেছেন? মানুষ তো সবার আগে ঘরের মানুষকে খোঁজ করে। হ্যাঁ। তো হ্যাঁ, অবশ্যই আমার হাজবেন্ড অনেক বড় প্রাণের সিও ছিলেন। আচ্ছা। তো উনি চাইলে উনি অনেক বড় কিছু করতে পারেন। হ্যাঁ। তো জানেন ঘর কেমন কি ডাল বরাবর, হ্যাঁ। মানে ঘরের স্বপ্নগুলো ঘরেই না, মরে তো যায়। ওটাই আমি বলছি যে ধরেন আপনি কিন্তু প্রবলেমটা জানেন যে আপনার হ্যাঁ। দরকার একজন যে আপনাকে ফাইন্যান্স সাইডে হেল্প করবে। আপনি 5 জন খুঁজে বের করেন, আপনি তাদেরকে রিচ আউট করেন, একজন অবশ্যই আপনাকে করতে রাজি হবে। এখন ধরে নিচ্ছি যে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি শুনে আসছি যে অমুক উদ্যোক্তারা আরেকজন উদ্যোক্তাকে সহযোগিতা করে আসছে, আমি সেভাবে মুভ করে দেখলাম। তো আমার যেখানে 1 টাকা আর্ন হচ্ছে না, আপনি একজন উদ্যোক্তা, আপনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেখানে আপনি একটা বেনিফিট চাচ্ছেন, যেই বেনিফিটটা দেওয়ার এক অংশ আমার নাই, সেক্ষেত্রে আমার কি করা উচিত বা আমি কিভাবে আগাবো? আমি আমার প্রফেশনটাকে আমি কিভাবে পার্টিকুলার প্রফেশন হিসেবে নিতে পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? আসলে আপু, বাস্তবতা হচ্ছে যে জীবনটাই গিভ অ্যান্ড টেক। আপনি কিছুই দিতে পারছেন না, তাহলে আপনাকে কেউ হেল্প করবে না। তো কেন করবে বলেন? তাহলে ওটা ফিগার আউট করেন যে আমি কি হেল্প করতে পারি। সেটা আমি বলে দিতে পারবো না, এটা আপনাকেই সিচুয়েশনটা বুঝে দিতে হবে। কিন্তু এটাই তো আসলে বাস্তবতা। আমরা তো আসলে নর্মালি ওইভাবে স্পেস পাই না কোথাও। পাওয়ার অফ সেই স্পেসটা আসলে আমাদেরকে তৈরি করে দিয়েছে। বিকালের পরে আসলে একটু রাশ থাকে, বাট সকাল থেকে আসলে আমরা ঝিমিয়ে যাই যখন আসলে গেস্টদেরকে আমরা দেখি, এবং সেল হোক বা না হোক আসলে খুলে দেখাতে পারলেই আমাদের মনটা আসলে ভালো হয়ে যায়। বলেছিলেন যে আমি আসলে শখ থেকেই করেছি, আমি কখনো টাকার চিন্তা করিনি যে আমাকে এটা দিয়ে টাকা আর্ন করতে হবে, কারণ শিল্পটা তো শিল্পই। কিন্তু ওই যে পরিস্থিতি কিছু কারণে তখন মনে হয় যে আমার শিল্পটাকে প্রফেশনে নিয়ে আসতে হবে, আর কমার্শিয়াল জায়গায় চলে আসতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বলেন, মার্কেটিং বলেন, আমি আসলে এগুলো কিছুই বুঝি না। আমি শুধু তৈরি করতে পারি, সৃষ্টি করতে পারি, এটার স্পন্সর করতে পারি না। তো সেই জায়গা থেকে আমাকে বুদ্ধি দেওয়া হচ্ছে, তুমি ট্রেড লাইসেন্স করো, বিন করো। আপনি যখনই কোনো বুদ্ধি দেয়া হবে তখন বলবেন যে এটা করে আমার কি লাভ হবে। এই যে তুমি তোমার উনি বিজনেস, আমাকে বলতেই পারে যে আপনার এখন হ্যাঁ। এখানে দাঁড়ায় পড়া উচিত। সেটাই তো আমি আমি আপনাদের জিজ্ঞেস কাছ করবো থেকে যে জানতে এখানে দাঁড়ায় চাচ্ছি। পড়লে আমার কি লাভটা হবে, সেটা আগে আপনি আমাকে বুঝান। আমি সেটাই তো আপনাদের কাছে প্রশ্ন করলাম যে আমার আসলে কোনটা করা উচিত। আমাকে তো নানানজন নানান কথা বলছে, প্রথম অবস্থায় শুনেছি, এখন একদিক দিয়ে শুনছি, আরেক দিক দিয়ে ছেড়ে আপু, দিচ্ছি। আপনাকে কি করতে হবে এটার অ্যানসারটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপরে। আচ্ছা, আপনাকে সেল বাড়াইতে হলে একটা কাজ করতে হবে, কাস্টমার বাড়াইতে হলে একটা কাজ করতে হবে, প্রোডাক্ট চেঞ্জ করতে হলে একটা কাজ করতে হবে, প্রোডাক্টের প্রাইস কমাইতে হলে একটা কাজ করতে হবে, লোন পাইতে হলে একটা কাজ করতে হবে। কোনটা আগে করতে হবে এইটা বোঝার জন্য আগে আমার আপনার সাথে 5 দিন কাটাইতে হবে, এর আগে আমি বলতে পারবো না। আচ্ছা, ওকে, কিন্তু ধন্যবাদ। আমি যেটা বলতেছি, যে কোনো কাজ যখন মানুষ বলবে এটা করতে হবে, আগে জিজ্ঞেস করে নেবেন কেন। হ্যাঁ, তারপর সাথে এই যে এই মেলাটা যেরকম আমি একটা সুযোগে আমি করেছি, দেখা যাচ্ছে যে এসএমই ফাউন্ডেশনের যে মেলাগুলো, ওখানে করতে হলে আমাকে একটা ট্রেড লাইসেন্স, আমার ট্রেড লাইসেন্স প্রয়োজন, তাহলে এরকম আপনার একটা ব্যাপার এই যে থাকে। দেখেন অবজেক্টিভ, আপনার অবজেক্টিভটা যদি আমি ওই মেলাটায় ঢুকতে চাই হয় তাহলে হ্যাঁ, করে হ্যাঁ, ফেলেন হ্যাঁ। ট্রেড লাইসেন্স। হ্যাঁ, কিন্তু সেটা যদি আপনার অবজেক্টিভ না হয়, আপনার দরকার নাই তো ট্রেড লাইসেন্স। আমি কত ব্যবসা চিনি, কোটি কোটি টাকার ব্যবসা করতেছি ট্রেড লাইসেন্স ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি বলতেছি যে কারণটা কি সেটা জানবেন। আপনার কাছে যদি মনে হয় যে ইয়েস জাস্টিফাইড, তাহলে করে ফেলবেন। এবং বিন থাকতে হবে, মানে এগুলো আমাদের কাজের সাথে সম্পৃক্ত। এবং না না, এটা আপনি বলছেন কেন করতে হয়। আমি যদি ব্যবসাটাকে
আগের দিকে নিতে চাই, আমি যদি স্টে করতে চাই, আমি যদি কন্টিনিউ করতে চাই, দুই তো বছর অবশ্যই পরে- না লাগবে। না আমি বলতেছি না যে ইটস ইউজলেস, হ্যাঁ, অফকোর্স ইটস ইউজফুল, কিন্তু ওটা কার জন্য ইউজফুল? আমার ব্যবসার জন্য, আমার উন্নতির জন্য। না, উদ্যোগ তো 5 কোটি টাকারও আছে, 50 টাকারও আছে, 5 লাখ টাকারও আছে। হ্যাঁ, যে এখনো পর্যন্ত 5,000 থেকে 50 লাখেই যেতে পারে নাই, তার জন্য আমি মনে করি না যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি মনে করি না। তার কারণ হচ্ছে তার আগে আপনি ধরেন করলেন, ট্রেড লাইসেন্স একটা করে ফেললেন, সব কিছু করে আপনি কি জানেন বন্ধ করতে কত ঝামেলা এগুলা? হ্যাঁ, কিন্তু আমাদের এখন যে অ্যাসোসিয়েশনগুলো হয়েছে, অ্যাসোসিয়েশনের হ্যাঁ, প্রথম শর্তই হচ্ছে তোমার ট্রেড লাইসেন্স থাকতে হবে। আমি কিসে প্রথম শর্ত? কোন অ্যাসোসিয়েশন করতে গেলে, অ্যাসোসিয়েশন হচ্ছে হ্যাঁ। আমব্রেলা, আমরা উদ্যোক্তারা কোনো আমব্রেলার নিচে থেকে হ্যাঁ, আমাদেরকে তো অনেকভাবে ওটাই। হেল্প হচ্ছে। এখন কথা হচ্ছে উনি কি আদৌ অ্যাসোসিয়েশনে যেতে চাচ্ছে? যদি না চায় তাহলে দরকার নেই। আমি সেটা বলতেছি যে ধরেন আমি বিজনেসটা শুরু করলাম 3 মাস, 6 মাস পরে দেখলাম এখানে হচ্ছে না, তাহলে বন্ধ করে দিব। তখন ট্রেড লাইসেন্সটা বন্ধ করা একটা বিশাল মাথা ব্যথা, এটা দরকার নাই তো। তো এটা কিন্তু আসলে প্রত্যেকটা উদ্যোক্তারই উচিত হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং আমি এই জন্য একজন, এখন তো সুবিধা আছে যে এই সেক্টরে একজন মেন্টরের সাথে কথা বলে নেওয়া, যে আমাদের আশেপাশে ভরা। আমাদের সময় কিন্তু সেটা ছিল না, একদম কমপ্লিটলি নিজের বুদ্ধিতে, যে আমার মনে হচ্ছে এটা করা দরকার, প্রয়োজনে প্রয়োজনে করতে 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 কিন্তু একটা সময় যে একটা জায়গায় আমরা স্টেবল হয়েছিলাম। আর ওটাই আর কি যে জার্নিটা এক একজনের এক 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 রকম। এক রকমের জার্নি। হ্যাঁ, আমার কি রিকোয়ারমেন্ট সেটা আমি হ্যাঁ, জানি যে আমার এক এটার একজনের জন্য। এক এক রকম জার্নি। জি। আমি যেরকম ধরেন অনেক মানে আমি আমার চোখে দেখা অনেক বড় হয়ে গেছে, কিন্তু প্রথম 2 বছর ট্রেড লাইসেন্স ছিল না। আবার অনেকে আছে ট্রেড লাইসেন্স করে ফেলছে কিন্তু 3 বছর পরে ব্যবসাটা বন্ধ করে দিছে। হ্যাঁ, তো জার্নিটা আসলে এক একজনের এক এক রকম। চিন্তা করবেন যে এখন আমার কি দরকার, সেভাবে আপনারা পদক্ষেপগুলো নেবেন। আচ্ছা, এখন যেহেতু সোশ্যাল মিডিয়াই হচ্ছে বিজনেসের একটা বড় জায়গা, শিফাত, আপনার কাছে কি মনে হয় কোন কোন জায়গায় আমাদের যারা এন্টারপ্রেনার আছেন তারা কোন কোন জায়গায় দুর্বলতায় ভোগেন? মানে এখানে আমি যেহেতু খুব কম জানি, টার্গেট ক্লায়েন্ট তৈরি করা, নাকি সেখানকার মার্কেটিংটা বোঝা? মানে আমার রেগুলার মার্কেটিং অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্ম মার্কেটিং ইজ ডিফারেন্ট, ডু ইউ থিঙ্ক? মানে আসলে ধরেন সোশ্যাল মিডিয়ায় ব্যবসায় যেরকম চ্যালেঞ্জ আছে সেরকম অ্যাডভান্টেজও আছে। সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে প্রথম দিনেই আপনাকে এত বড় একটা অ্যাডভান্স দিয়ে দোকান দিতে হচ্ছে না। তো আমি আই এম আ পজিটিভ পার্সন, আমি চাইবো সবসময় যে অ্যাডভান্টেজগুলো নিয়ে চিন্তা করি। আমরা অনলাইনে শুরু করতেছি, আমাদের কিছুই লাগে না, আমাদের শুধু ইনভেন্টরি লাগে। কিন্তু আপনি দোকান নেওয়ার কথা চিন্তা করেন না, প্রথমে এত বড় একটা অ্যাডভান্স দিতে হবে। মানে ওদের মার্কেটিংয়ের চ্যালেঞ্জ নাই, ওকে, কিন্তু ওদের বিশাল একটা প্রবলেম তো যে দোকানটা দিতে হলে তো কোটি টাকা লাগে, অ্যাডভান্স করতে হবে এত টাকা, তারপরে দোকানটা সাজাইতে হবে এত টাকা, তারপরে দোকানে মাল রাখতে হবে এত টাকা। তো এক এক জায়গায় চ্যালেঞ্জ এক এক রকম। সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ কোথায় আছে এক একজনের আবারও চ্যালেঞ্জ এক এক রকম। যে অনেক ভালো মার্কেটিং বোঝে তার প্রবলেম সোর্সিং, যে অনেক ভালো সোর্সিং বোঝে তার প্রবলেম মার্কেটিং, যে দুইটাই ভালো বোঝে তার প্রবলেম লজিস্টিক্স পার্টনার। তো এটা আসলে বলাটা ডিফিকাল্ট যে কার কোথায় সমস্যা। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, লিপি আপু যেটা বললেন যে 2000 সালে যা ছিল, ইভেন 2015 সালে যা ছিল, 2026 সালে কিন্তু আরও অনেক কিছু ঠিক হয়ে গেছে। কিছুই না, একটা লজিস্টিক্স পার্টনার চিন্তা করেন না। 2015 সালে একটা রিলায়েবল ডেলিভারি কোম্পানি ছিল না বাংলাদেশে, আর এখন কতগুলা ডেলিভারি কোম্পানি। তো চ্যালেঞ্জটা আছে দেখেই তো আসলে ব্যবসা করতে আসছি, নাহলে তো ধরেন সবাই সব কিছু করতে পারতো, তাই না? না, সেক্ষেত্রে যদি আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই ধরি, সেক্ষেত্রে কোন ডটগুলো আমাদের আগে মিলাতে হবে? যে আমার আসলে প্রথমে আমার টার্গেট কি হওয়া উচিত? আমি আসলে প্রথমে ক্লায়েন্ট দেখব, নাকি আসলে আমি আমার মার্কেটিংটা আগে দেখব? কোনটা আগে গুছাবো? কারণ সোশ্যাল প্ল্যাটফর্মটা তো আসলে এখন হিউজ প্ল্যাটফর্ম। মানে সোশ্যাল প্ল্যাটফর্ম হোক আর যেখানেই হোক, আগে বুঝতে হবে আমি কেন ব্যবসাটা করতে চাই। আমি কি খুব ভালো সোর্সিং করি? তাহলে আমাকে মার্কেটিংয়ের লোক দেখতে হবে। আমি কি খুব বেশ ভালো ক্লায়েন্ট বুঝি? তাইলে আমাকে সাপ্লাইয়ের সাইডটা দেখতে হবে। আসলে এগেইন এক একজনের স্ট্রেংথ এক এক রকম। মানে যে ধরেন ডিজাইনার, তার তো ডিজাইন নিয়ে চিন্তা নাই, তাকে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি কাকে দিয়ে মার্কেটিংটা করাবো। এবং আপনি দেখবেন যে কিছু উদ্যোক্তা আছে অনেক অ্যাভারেজ প্রোডাক্ট এক্সিলেন্ট টার্গেট মার্কেটিং করে। একেবারেই হ্যাঁ, একেবারেই। সো তাদের চ্যালেঞ্জটা ডিফারেন্ট। সো আসলে ধরেন অনলাইনে ব্যবসা করে বলে যে সবাই একরকম, ব্যাপারটা তা না।
সবার যে সমস্যাটা একরকম তাও না। অফলাইন বিজনেস এইটার মধ্যে হিউজ ডিফারেন্সটা কি আসলে? অ্যাবসলুটলি আকাশ পাতাল ডিফারেন্স। আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে গিয়ে অফলাইনে বিজনেস করতে হলে আপনার বিশাল একটা দোকান লাগবে, আপনার এমপ্লয়ি লাগবে, আপনার ইনভেন্টরি লাগবে, অনেক বড় জিনিসপাতি নিয়ে আপনাকে নামতে হয়। কিন্তু আপনি যদি অনলাইন বিজনেস করতে চান তাহলে অনেক অল্প পুঁজিতেই সেটা শুরু করা যায়, এটা বারংবার আমি দেখেছি। নাকি সেখানে কি দেয়ার শুড বি সাম ডিফারেন্ট স্ট্র্যাটেজি? এটার জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি লাগে কি? অফকোর্স ডিফারেন্ট স্ট্র্যাটেজি লাগে। আপনি যদি অনলাইন বিজনেস করতে যান তাহলে আপনাকে মার্কেটিংটা অনলাইনে ভালো করতে পারতেই হবে, কারণ আপনাকে নাহলে মানুষ দেখবেই না। আর আপনি যদি অফলাইনে বিজনেস করেন তাহলে আপনি যেই মার্কেটের জায়গা নিচ্ছেন অন্তত সেইখানে তো দেখতেছে, যেই পাড়ায় নিচ্ছেন সেখানে তো দেখতেছে। সো সব থেকে বড় হচ্ছে কি এটা যে অনলাইন মার্কেটিং, অনলাইন বিজনেস করতে হলে পারতেই হবে, অথবা এমন কাউকে খুঁজে নিতে হবে যে এটা পারে। আচ্ছা, আমি জানি যে অনেকেই আমাদেরকে লাইভে দেখছেন, বিশেষ করে আমি যদি বলি যে একদম ঢাকার বাইরে যারা আসলে এই সুবিধা থেকে বঞ্চিত, আমি এরকম অনেকেই দেখি, আমার পরিচিত জনের মধ্যেও অনেকে দেখি যে আমি তো আপুর লাইফটা ভালো করতে পারি না, সেই জন্য বোধহয় আমার জিনিস বিক্রি হয় না, বা আমার আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আমার প্রোডাক্ট সেল করতে হলে কি আসলে আমার খুব ভালো ইনস্ট্রুমেন্ট দরকার হয়, লাইক ভালো ক্যামেরা লাগবে, ভালো ছবি তুলতে হবে, ওইটা জরুরি নাকি আসলে আমার প্রোডাক্টটা ভালো হওয়া জরুরি, নাকি কোনটা আসলে? দুইটাই জরুরি। ভালো ছবি না তুলতে পারলে তো প্রোডাক্টটা যাবেই না, আর প্রোডাক্টটা যদি খারাপ হয় তাহলে প্রথমবারের পর কোনো কাস্টমার আসবেই না। আমি কি একটু কথা বলতে পারি? শান্তাপা হ্যাঁ, প্লিজ। আসলে আমি যেটা এতক্ষণ শুনলাম, অনলাইন অফলাইন, এটা কিন্তু আমাদের বিজনেস প্রোডাক্টটা বিক্রি করার বা মার্কেটিং করার দুইটা মাধ্যম। একটা অফলাইনে যেতে পারে, একটা অনলাইনে যেতে পারে, কিন্তু মূল ব্যাপারটা কি? আমার বিজনেস, আমি কি বিজনেসম্যান হব নাকি হব না। আমি যদি অফলাইনেও সেল করি বা অনলাইনে সেল করি, আমার কিন্তু প্রোডাক্ট লাগবে। সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমার একটা বিজনেসম্যান, আমি মানে প্রোডাক্ট তৈরি করছি, তারপরে আমি একটা বিজনেসম্যান হিসাবে গুছিয়ে নিচ্ছি কিভাবে, যে আমি যখন আজকে 1000 টাকার জিনিস সেল করলাম, হয়তো এটার ডিমান্ড হলো কালকে 5000 টাকা। আমি 5000 টাকা হুট করে আমি যখন প্রোডাক্ট করবো, আমার কিন্তু টাকাটা দরকার। সেই ক্ষেত্রে কি আসছে? আমার ব্যাংকের সাহায্য। তখন আমার কি ব্যাংক চাবে আপনার ট্রেড লাইসেন্স, আপনার এই অ্যাকাউন্টটা আছে কিনা, একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে কিনা, আপনার লেনদেন কেমন। সো আমরা যেটা নিয়ে চিন্তা করি যে অনলাইনে বিক্রি করব নাকি অফলাইনে বিক্রি করব, সেটার চিন্তা আমার মনে হয় একটু পরে করে, আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কি করতে চাই, আমার গোল সেট আপ। এবং আমার এই গোল সেট আপ করলে আমার তারপরে কি আমাকে গুছিয়ে নিতে হবে। প্রথমত একটা ট্রেড লাইসেন্স, তারপর একটা অ্যাকাউন্ট থাকবে যেটা আমার বিজনেস অ্যাকাউন্ট। আমার একটি টাকাও যদি লেনদেন হয় আমার অ্যাকাউন্টের মাধ্যমে হবে, কারণ আমি যেদিন থেকে আমি অ্যাকাউন্ট হোল্ডার হলাম সেদিন থেকে আমি কমিটেড হলাম যে আমার টাকা পয়সা একটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, এবং আমি ওই ব্যাংক উইটনেস, আমি আমার যখনই টাকা দরকার হবে আমি তাদের কাছে আমার এই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, যেইটুকু আমি স্টেটমেন্ট আমার আছে সেটা অনুযায়ী আমি কিছু লোন পেতে পারি। তো আমরা এখন যে যুগটা আছে একদম অনলাইন বেজ, আমরা অনলাইনটাই 80% আমরা নির্ভর হয়ে গেছি। অফিসে বসে কিনতে পারি, সব কিছু কিনতে পারি, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার প্রোডাক্ট থাকতে হবে, আমার ট্যালেন্ট কাজ করে প্রোডাক্টটা কিন্তু আমরা আনতে হবে। আমি অনলাইনেই শুধু আমার নিজেকে দেখাবো বা প্রোডাক্ট ভালো থাকবে না, আমি 4 দিন 5 দিন 4 বছর 2 বছর টিকতে পারবো, কিন্তু আমার বেসটা কিন্তু ঠিক থাকবে না। আমার বেস যদি ঠিক থাকে, আমি আমার অফলাইনেও ঠিক আছি, অনলাইনেও ঠিক আছি, আমি কোনো এক্সিবিশনেও ঠিক আছি, এটা আমি মনে করি। আমরা আসলে একেবারে এই শেষের দিকে, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে, কেউ কি করতে চান আর কোনো প্রশ্ন? আমার মনে হয় শিফাত, আমরা যে এগুলো আপনি দিয়েছেন, কোয়েশ্চেনিয়ার দিয়েছেন, সেটার এন্ড টানতে চান নিশ্চয়ই, শেষ করতে চাই কি আমরা? না, তো এটা বেসিক্যালি যেটা ছিল সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমি চিন্তা করব যে আজকে আমি কোথায় আছি, 5 বছর পর আমি কোথায় চাই, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি কি কি করতে চাই। এখানে কোনো রাইট রং আনসার নাই, এটা হচ্ছে গিয়ে একটা বিজনেস ডিসিপ্লিন, যে রেগুলার ভিত্তিতে আমি এটা করে চেক করব যে আমি 3 মাস আগে যেখানে থাকতে চেয়েছিলাম সেখানে কি আছি, আর যদি নাই তাহলে কেন নাই, কি করতে পারি। এই তো এটা ধরেন আপনারা কনসাল্ট করতে পারেন। এটা ধরেন বড় বড় কোম্পানিদের যেটা হয় কোয়ার্টারলি একটা অডিট হয়, কোয়ার্টারলি সেলস টার্গেট রিকনসিলিয়েশন হয়। আমরা যারা ছোট বিজনেস করি তাদের তো হয় না, যেই কারণে ধরেন এই ফ্রেমওয়ার্কটা হেল্প করতে পারে। সো এটা কাজে লাগাতে পারেন, না লাগালেও সমস্যা নেই, যেটা যার মানে
যার যেটা প্রায়োরিটি সে সেভাবে বিজনেসটা কন্ডাক্ট করবেন, এটাই হচ্ছে গিয়ে মেইন কথা। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই অনুষ্ঠানটা আজকে শেষ করি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, শিফাতের নাম্বার আমাদের সবার কাছেই আছে, আমরা যোগাযোগ করতে পারবো ওর সাথে, বা আমি জানি যে এখানে যারা যারা আছেন মোটামুটি সবাই বড় বিজনেসম্যান, তাই না? আমার মানে ম্যাক্সিমামই যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের জন্য শুভকামনা থাকলো। আর আজকে মা দিবস, তো মা দিবসে আমরা একটা জিনিস জানি, আমাদের প্রত্যেকের উদ্যোগ আসলে এক একটা সন্তান, এই সন্তান যে যন্ত্রণা দেয় না, যার এডোলেসেন্ট পিরিয়ড নাই, যে এডোলেসেন্ট বয়সে এসে সে আসলে মায়ের কথা শুনবে না, সে মায়ের কথা শুনে কিন্তু সে যত্ন চায়। সো আমরা মা হিসেবে আমাদের সেই সন্তানটাকেই বড় করব এবং অনেক বড় দেখতে চাই। অন্তত মা দিবসে প্রত্যেক উদ্যোক্তার জন্য আমাদের সেই শুভকামনা থাকলো।